আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। এইচএসসি এক্সাম শেষ হবার এখন কিন্তু আমরা অ্যাডমিশন ফেজে অফিসিয়ালি চলে এসেছি। এই অবস্থায় হচ্ছে অ্যাডমিশন জার্নি কিভাবে শুরু করব, কিভাবে পড়লে ভালো হবে বা কিভাবে আগালে এই অল্প সময়ের মধ্যে একটা ভালো প্রিপারেশন নেওয়া যাবে সেগুলো নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন। ইভেন তুমি কোনো কোর্সের সাথে থাকলেও কিভাবে আগাবা হয়তো সেই পথ তোমার কাছে এখনো ধোঁয়াশা। সো এই ধোঁয়াশাটা দূর করতে আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে কিছু কথাবার্তা বলবো যে আমি হচ্ছে আমার অ্যাডমিশন টাইমে কি জিনিস ফলো করছিলাম এবং উপকৃত হয়েছিলাম। সাথে যেটা ফলো করিনি কিন্তু করা উচিত ছিল রিয়ালাইজ করছি সেটাও তোমাদেরকে জানিয়ে দিব। সো এখানে টোটাল ৫ টা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমি আমার অ্যাডমিশন জার্নিতে ফলো করছিলাম। ঠিক আছে? সো আসো শুরু করা যাক। এখন ১ম এ যদি নিজে পরিচয় দিয়ে নিই যে ভাইয়া অ্যাডমিশন জার্নি শেয়ার করতেছেন, ভাই আপনি কিসে পড়েন? আমি হচ্ছে মোহাম্মদ আহনাফ ইসলাম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ২য় বর্ষে অধ্যয়নরত। আমি হচ্ছে সেশন ২০২৩-২৪ এ পরীক্ষার্থী দিয়েছিলাম এবং আমার র‍্যাংক ছিল 491 মেডিকেলে। ঠিক আছে? আর ঢাবিতেও চান্স হয়েছিল বাট ঢাবির র‍্যাংকটা হচ্ছে অত ভালো আসেনি। ঢাবি আসলে না পড়ে দিয়েছিলাম তো। সো যাই হোক, আমি মেইনলি কি ফলো করছিলাম হচ্ছে আমার অ্যাডমিশনের টাইমে সেগুলো নিয়ে যদি একটু কথাবার্তা বলি। সো আমি হচ্ছে মোটামুটি মেডিকেলে যে পরীক্ষা দিব, আমি মেডি অ্যাসপিরেন্ট হয়েছিলাম টেস্ট এক্সামের পর। তার আগে থেকে আমার অ্যাডমিশনের কোনো টার্গেট ছিল না এমন না। আমি মেইনলি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম। বাট আমার কাছে পরে হচ্ছে যখন আমি গ্যাপ ফিল আপ করার সময় বিভিন্ন রকম অ্যাডমিশন সেক্টর নিয়ে তারপর হচ্ছে ফিউচার ক্যারিয়ার নিয়ে অপরচুনিটিস নিয়ে ঘাটতেছিলাম। আমার কাছে পার্সোনালি মনে হইল মেডিকেল অ্যাডমিশনের জন্য ট্রাই করা যেতে পারে এবং আস্তে মাইন্ড ডাইভার্ট হয়ে গেল যে পরে টেস্টের পর আমি মোটামুটি মাইন্ড সেট করে দিয়েছি যে আমি এখন মেডিকেল অ্যাডমিশনে পড়াশোনা করব। সো আমি প্রি মেডিকেল এনরোল করছিলাম। ওকে? সো প্রি মেডিকেলে হচ্ছে ১-১.৫ মাস মোটামুটি ক্লাস করছি। তারপর হচ্ছে এইচএসসির আগে ১-১.৫ মাস রিভিশন করছিলাম। মোটামুটি মানে টেস্ট থেকে এইচএসসি তো ৩ মাসের মতো গ্যাপ হয়, তাই না? ২.৫ থেকে ৩ মাস। সো আমি এই গ্যাপটার মধ্যে এরকম ১-১.৫ মাস হচ্ছে তোমার প্রি মেডিকেল, বাকি ১-১.৫ মাস রেগুলার এইচএসসি একাডেমিক রিভিশনে কাটাইছি। সো যারা হচ্ছে এইচএসসির আগে প্রি মেডিকেল করছো তারা এদিক থেকে একটা বড় প্রিভিলেজ পাবা। কিন্তু যারা এইচএসসি পরে শুরু করছো তাদের হচ্ছে এই প্রিভিলেজের চান্সটা নাই। সো তোমাদের জন্য কিন্তু এই আগামী টাইমটা খুবই ক্রুশিয়াল। অনেক বেশি পরিশ্রম। বলতে গেলে যারা প্রি মেডিকেল করেনি তাদের থেকেও বেশি এফোর্ট তোমার দিতে হবে। ঠিক আছে? আমার সাথে যারা ছিল তোমার হচ্ছে আফটার এইচএসসি প্রিপারেশন নিছে মেডিকেল অ্যাডমিশনের বা ভার্সিটি অ্যাডমিশনের, চান্স পায়নি এমন না, তারাও চান্স পেয়েছে বাট তাদের স্ট্রাগলটা আমাদের চেয়ে বেশি ছিল। ঠিক আছে? সো একটু হচ্ছে বেশি ফোকাস দিয়ে আগাতে হবে এবং এই ক্ষেত্রে যেটা মাস্ট ফলো আমি বলবো হ্যাভ এ রুটিন। আমি আমার প্রি মেড টাইম থেকে এই জিনিসটা ফলো করার চেষ্টা করতেছিলাম বাট আমি ওই সময় হচ্ছে কি যে মেডিকেল অ্যাডমিশনের জন্য বা অ্যাডমিশন স্টাইলে কিভাবে পড়তে হয় ধাঁচটা ধরতে পারতেছিলাম না। যার কারণে সেই টাইমে আমি রুটিনটা করতে পারিনি। বাট পরে যখন মোটামুটি আমি ধাঁচটা বুঝে ফেলছি ১-১.৫ মাস মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াশোনা কন্টিনিউ করার পর বিভিন্নভাবে পড়ার চেষ্টা করছি, ফেইল হইছি, কিছু ক্ষেত্রে কিছু উপায় কাজে দিছে, কিছু উপায় কাজে দেয়নি। সবকিছু মিলায়-ঝিলে মোটামুটি যখন আমি এইচএসসির পর ডিরেক্ট অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করছি, তখন আমি শুরুতেই মোটামুটি নিজে একটা রুটিন বানায় নিছিলাম। ওই রুটিন অনুযায়ী পড়লে দেখা যেত যে আমার জিনিসগুলো যেগুলো অগোছালো ছিল শুরুর দিকে সেগুলো আমি পরে গুছাইতে পারছি। এবং এই যে রুটিনটা, এই রুটিনটা টাইম বেসড হওয়া যাবে না। তুমি যদি টাইম বেসড রুটিন নাও যে আমি সকালে এতটা বাজে উঠবো, এতটা বাজে হচ্ছে নাস্তা করবো, এতটা বাজে পড়তে বসবো, এতটা পর্যন্ত পড়বো, তারপর এটা করবো, এটা করবো। এইরকম ভাবে রুটিন করলে এটা ১ দিন ২ দিন ফলো হয়, তারপর থেকে ফলো আপ বলতে গেলে হয় না। আমরা সেভাবে রুটিন আসলে ফলো করতে পারি না। সো এক্ষেত্রে চেষ্টা করবা যে রুটিনটা একটু ডেডলাইন বেসড বা তোমার ওয়ার্ক বেসড রাখতে, যে ডেইলি আমার এইটুকু পড়া শেষ করতে হবে। তুমি হচ্ছে তোমার গোল বেসড রুটিন নাও যে তোমার ডেইলি কতটুকু পড়া, কতটুকু গোল, সেই গোল অনুযায়ী হচ্ছে তুমি আগাও যে আজকে আমি একটা চ্যাপ্টার শেষ করবো, আজকে হচ্ছে আমি এতগুলো প্রশ্ন এবং এই টপিকটা পড়া শেষ করবো, আমার এই গ্যাপটা আমি ফিল আপ করবো। তো তুমি এরকম ৩টা ৪টা টপিক নাও যে এগুলো আমি আজকের মধ্যে পড়বো, এখন এগুলো আজকের মধ্যেই শেষ করতে হবে। কখন করবা সেজন্য তুমি হচ্ছে টাইম স্লট ভাগ করতে পারো। সকালে আমি এত ঘন্টা পড়বো, বিকালে এত ঘন্টা, আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এত ঘন্টা। ঘন্টা হিসেবে তুমি যদি ভাগ করে তোমার রুটিনটাকে সাজাও, দেখা যাবে যে কোনো কারণে তুমি যদি সকালে যে টাইমে উঠার বা যে টাইমে হচ্ছে পড়তে বসার সেই টাইমে থেকে একটু ডানবাম হয়েও যায়, তোমার মাথায় তো আছে যে এত ঘন্টা আমার সকালে টেবিলে থাকতে হবে, এত ঘন্টা সকালে আমার পড়তে হবে। ওই টাইমটা ঠিকই কোনো না কোনোভাবে পড়া হয়ে যাবে। কিন্তু তুমি যদি ঠিক করো যে আচ্ছা আমার ৮টা থেকে ১০টা পর্যন্ত পড়ার টাইম, তুমি উঠছোই ৯টা বাজে, তুমি ৯:৩০ বাজে শুরু করলে দেখা যাবে তুমি ১০:৩০ পর্যন্ত পড়ার পর মনে হচ্ছে আর আমি ১০টা থেকে বেশি পড়ে ফেলছি, আমার রুটিনের অন্য কাজ। ওই জায়গাটা তোমার ওই যে স্কিপই রয়ে যাবে। টাইম স্লটটা সেভাবে ভাগ করার চেষ্টা করবে। ঠিক আছে? এবং যখনই গোল বেস রুটিনে তুমি অভ্যস্ত হয়ে যাবা যে না তোমার যে টাইমে যে যে সময় যতটুকু ঘন্টা যত টাইম পড়ায় দেওয়ার,
সেইটাই তুমি যখন অভ্যস্ত হয়ে যাবে সকালে 3 ঘন্টা পড়তে, বিকালে 1 ঘন্টা, সন্ধ্যায় বা রাতে 4 ঘন্টা পড়তে, মোটামুটি আমি অভ্যস্ত হয়ে গেছি, তখন হচ্ছে তুমি টাইম বেসড রুটিনে আসো। তখন তুমি টাইম বেসড রুটিনে আসো, যে তখন তুমি এই পড়ার টাইমটাকে একটা টাইম ফ্রেমে নিয়ে আসো, যে হ্যাঁ আমি নর্মালি সন্ধ্যায় তো 4 ঘন্টা পড়ি, এটা আমার অভ্যাস হয়ে গেছে, এখন এই 4 ঘন্টাটাকে আমি একটা স্পেসিফিক টাইমে ফেলি, যে মাগরিব আজান থেকে এশার আজান পর্যন্ত হচ্ছে, এশার জামাত পর্যন্ত 2 ঘন্টা, নামাজ পড়ে এসে আধা ঘন্টা ব্রেক নেয়, তারপর বাকি 2 ঘন্টা, বা হচ্ছে তারপর ক্লাস থাকলে ক্লাস শেষে 2 ঘন্টা, সেইভাবে হচ্ছে তুমি ভাগ করে নাও টাইমটা। তখন হচ্ছে তোমার জন্য মানে এই রুটিনটা অ্যাকচুয়ালি ফলো করার মতো হবে। আর রুটিন 100% ফলো কোনোদিনও হয় না, রুটিন 100% কোনোদিনও ফলো হবে না, এটা মাথায় ঢুকে আনো। তুমি 100% যদি ফলো না হয় দেখে একদম ডিপ্রেস রুটিন ফলো করে ছেড়ে দাও, এই জিনিসটা একদমই মানে বাজে একটা ডিসিশন হবে। যেটা প্রি মেডের সময় আমি কাজটা করছিলাম 3 দিন বলতে আমার পড়াই হয়নি, আমি কাছে মনে হচ্ছে দিস রুটিন ইজ নট ফর মি, এই রুটিনটা ঠিক হয়নি, অন্য রুটিন ট্রাই করতে গেছি, এই করতে গেছি, ওই করতে গেছি, অন্যভাবে করতে গিয়ে আমার পুরো একদম গোজামিল, 3 দিন ঠিক মতো পড়াই হয় না। সো মোটামুটি তোমার যদি 60 থেকে 70% রুটিনও ফলো হয়, 70% ইজ ভেরি গুড, 60% হইলেও ওকে, 70% পর্যন্ত তুমি যদি তোমার রুটিন ফলো করতে পারো, তুমি দেখবো মোটামুটি তোমার 70% হইলেও পড়া হয়েছে। ওকে, সো এই জিনিসটা ফলো করার চেষ্টা করবো, ফোকাস অন ইম্পর্টেন্ট থিংস। এখন হচ্ছে আমরা একটু ইন ডেপথে আসি। রুটিন তো ঠিক করলাম যে কখন কি পড়বো না পড়বো, কিন্তু পড়ার সময় পড়তে হবে কি, এটা একটা বিষয়। তুমি যদি একদম ইন ডেপথে সব মুখস্থ করে যাও, বইয়ের লাইন বাই লাইন মুখস্থ করতে যাও, শুরুতে বিপদে পড়বা। দাগানো লাইন বলে একটা ব্যাপার আছে। দাগানো লাইন কেন, এই জিনিসটা দাগানো লাইন বলি কেন, কারণ এইখানে হচ্ছে আমরা পরীক্ষায় আসার মতো পোটেনশিয়াল যে লাইনগুলো আছে, যে লাইন থেকে বিগত বছরের কোশ্চেন আসে, যে এরিয়া থেকে কমনলি, যে টপিক থেকে কমনলি কোশ্চেন আসে, সেই সব লাইনগুলো দাগায় দেওয়া হয়। ঠিক আছে, তুমি সবই পড়বা, বাট ফোকাস দিয়ে, গুরুত্ব দিয়ে, একদম যেন না ভুলো সেইভাবে পড়বা হচ্ছে দাগানো লাইনগুলো। ঠিক আছে, এবং তোমার ফোকাসটা ওই জায়গায় টপ মোস্ট থাকবে, বা এগুলো ফোকাস থাকবে না এমন না, কিন্তু তোমার ওগুলা মুখস্থ করতে গিয়ে যেন এই ইম্পর্টেন্ট জিনিস মিস না হয়ে যায়, এটা খুবই ভালোভাবে খেয়াল রাখবো। অনেকে দেখা যায় সব পড়তে গিয়ে যে সব কিছু মনে রাখবো, কোনো কিছু ভুল করা যাবে না, এটা করতে গিয়ে দাগানো লাইনই ভুল করে আসে। ঠিক আছে, এই কাজটা করা যাবে না। শুরুর দিকে হচ্ছে আমি সব পড়তে গেছিলাম যে একদম না, অ্যাডমিশন মানে সব পড়তে হবে, এই কাজ করলে ধরা। আরেকটা হচ্ছে নেভার স্কিপ এক্সামস। তুমি রুটিন সাজাইছো, পড়াশোনা করতেছো, কিন্তু খালি পড়তে আসো, এক্সাম দিতেছো না, এক্সামের একটা ভীতি, এই ভীতি থেকে বের হয়ে আসতে হবে। কখনোই এক্সাম স্কিপ করা যাবে না, নেভার স্কিপ এক্সাম। এবং সেটা অনলাইন হোক কি অফলাইন হোক, তুমি অনলাইন কোর্সে থাকো কি অফলাইন কোর্সে থাকো, কোনোভাবেই এক্সাম মিস দেওয়া যাবে না। ভাইয়া পড়া হয়নি, প্রিপারেশন হয়নি, 1-2টা এক্সাম জরুরি বা এমার্জেন্সি কেসে স্কিপ দিতে পারো, যে পরে হচ্ছে তুমি ওটাকে পড়ে নিয়ে এক্সাম দিলা। বাট এই যে যদি অভ্যাস হয়ে যাচ্ছে না আমি পড়া শেষ করতে পারিনি, এখন এক্সাম দিতে হবে, কিছু করার নেই, এখন এক্সাম দিতে পারবো না, পরে দিতে হবে, কিছু করার নেই, এরকম করলে না, একবার যদি তুমি রুটিন ওয়াইজ ল্যাগে পড়ে যাও, এই ল্যাগ ফিল আপ করতে প্রচুর কষ্ট হবে, স্পেশাল যদি প্রিমেডে না থাকো। ঠিক আছে, তো এই জন্য আমার টপ রিকমেন্ডেশন, একদম হাই রিকমেন্ডেশন থাকবে যে এক্সামের জন্য যা প্রিপারেশন নিতে ওটা নিয়ে বসে যাও। নতুন নতুন কোয়েশ্চেন পাইতেছো, এগুলা পারতেছি না বা এগুলা পড়া হয়নি, ওইটার জন্য রিগ্রেট করো না, কিন্তু কোয়েশ্চেন গুলা কি আসছে এবং ওগুলা তুমি ভুল কি করতেছো সেই ভুলগুলা ফাইন্ড আউট করে রাখো, এটা খুবই মারাত্মক একটা পয়েন্ট। ঠিক আছে, যে তোমার এক্সামের এই তাগিদটা যখন তোমাদের আসবে যে আমি এক্সাম কখনোই স্কিপ করতে পারবো না, তুমি দেখবা এই ফোর্স তোমাকে পড়তে বাধ্য করবে যে না আমার এক্সামের পর আমার শেষ করতেই হবে। তখন হচ্ছে তোমার যে ধাক্কার যে পুশটা সেটা তুমি ফিল করতে পারবা। না হলে আরে এক্সাম দিচ্ছি না, পড়াশোনা হ্যাঁ পড়তেছি, একটা ঢিলা ঢালা ভাব চলে আসবে। এই ঢিলা ঢালা ভাবটা যেন না আসে। এখন ঢিলা ঢালা ভাব আসলে খবর আছে, এবং এখন থেকেই শুরু করতে বলতেছে কেন, এইচএসসি শেষ হতে খুব বেশি দিন হয়নি, তোমাদের 17 তারিখ এখনো হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম বাকি, বাট স্টিল এটা বলার কারণ হচ্ছে ফ্লো উঠতে সময় লাগে। পড়াশোনা একটা ফ্লো ব্রেক হইতে সময় লাগে না, একদিনের মাথায় ফ্লো ব্রেক করা খুবই ইজি, বাট ফ্লো উঠতে ভালো টাইম লাগে। ঠিক আছে, সো এক্সাম ছাড়া তুমি ফ্লো পাবা না, এবং এক্সাম তুমি যে দিতেছো এইটার টপ মোস্ট ইউটিলাইজেশন তোমার করতে হবে। এক্সামে যা যা ভুল হবে, 100টা তুমি এমসিকিউ দাগাইছো, এমসিকিউর উপর এক্সাম দিছো, 99টা ঠিক হয়েছে, একটা ভুল হয়েছে, ওই একটাই মার্ক করে রাখো, ওই একটাই সেভ করে রাখো। যদি তুমি অফলাইনে পরীক্ষা দাও, কাগজে পরীক্ষা দাও, ওইটা কাগজের মধ্যেই দাগায় রাখো কোশ্চেনটা। যদি অনলাইনে পরীক্ষা দাও, ওইটা স্ক্রিনশট নিয়ে গ্যালারিতে রেখে দাও। এই জিনিস আমি তো পিসিতে এক্সাম দিতাম, আমি পিসিতে একটা ফোল্ডার রাখছিলাম, ফোল্ডারের নাম ছিল এক্সাম মিস্টেক্স। যখন হচ্ছে উইকলি আসলো, মান্থলি এক্সাম আসলো, তখন মনে হতো এত বড় আমি কোনটা রেখে কোনটা পড়বো, তখন হচ্ছে আমি কি করতাম, সবার আগে আমার যে এক্সাম মিস্টেক্সের ফোল্ডারটা আছে না, ওই ফোল্ডারে গিয়ে স্ক্রিনশট গুলো পড়া শুরু করতাম, যে এই এই কোশ্চেন গুলো আমি ভুল করছি, এটার প্রশ্ন এই ছিল, উত্তর এটা হওয়ার কথা, আমি ভুলে এটা দাগাইছি, এই জিনিস আর ভুল করা যাবে না। বিলিভ মি, এইটা আমার মার্ক যে কি পরিমাণ বাড়াইতো, এবং উইকলি মান্থলিতে দেখা যেত যে আমার যে মার্কটা ফল করার ব্যাপার ছিল ওটা করতো না, অনেক কোয়েশ্চেন আমি কমনও পেয়ে গেছি। ঠিক আছে, এবং এইটা যে কি পরিমাণ হেল্প করে যে ডোন্ট রিপিট এ মিস্টেক টুয়াইস, এটা আমি লাল কালি দিয়ে লিখে আনছি এই জন্য, যে
একটা মিস্টেক তোমার যদি 2বার রিপিট না হয়, একসময় দেখবা মিস্টেক রিপিট না করতে করতে মিস্টেকগুলো ঠিক করতে করতে এক পর্যায়ে তোমার আর কমন জিনিস ভুলই হচ্ছে না, তুমি কোনোভাবেই আর হচ্ছে একটা ভালো মার্কের নিচে মার্ক পাচ্ছ না, অলওয়েজ কনস্ট্যান্টলি 80 75 85 90 উঠতেছে তোমার, ওই পর্যন্ত কনস্ট্যান্টলি যাইতে হইলে এইটা মাস্ট ফলো। ঠিক আছে, মিস্টেকগুলো খুব ভালো করে কারেকশন করতে হবে। কখন কারেকশন করবা, কি করবা, তারপরে ডেইলি রুটিন কেমনে কি, এটা নিয়ে আরো একটা বিস্তারিত ভিডিও আমি দিব, যদি তোমরা চাও তোমরা কমেন্টে জানাও যে আদৌ এরকম বিস্তারিত স্টাডি প্ল্যান তোমরা চাও কিনা অ্যাডমিশনের জন্য, তাহলে ইনশাআল্লাহ আমি নিয়ে আসবো। আর আরেকটা জিনিস যেটা মোটামুটি এগুলো তো হচ্ছে সব ক্ষেত্রেই হইলো, মোটামুটি এগুলো প্রত্যেকটা জিনিস আমি হচ্ছে আমার এইচএসসি এর আগে কিছুটা চেষ্টা করলো পুরোপুরি ফলো করতে পারছি, যখন এইচএসসি পর আমি অ্যাডমিশন জার্নিতে পুরোপুরি এন্টার করছি। বাট একটা জিনিস আমি নিজেও মিস করে গেছি, এটা আমি যখন ফলো করা শুরু করছি তখন অনেক লেট হয়ে গেছিল, পারিনি এমন না, বাট খুব কষ্ট হয়েছিল। সেটা হচ্ছে জিকে ইংলিশ ইজ মাস্ট। জিকে ইংলিশ এমন একটা জিনিস, এইটা শুরুর দিকে খুব একটা ইফোর্ট দেওয়া হয় না, বলতে গেলে পড়াই হয় না, এই জন্য এটা পরে এসে না পড়তে মন চায় না। ফিজিক্স কেমিস্ট্রি স্পেশালি বায়োলজিতে প্রচুর টাইম যায়, এই জিনিসটা অধরাই রয়েছে। বাট এই জিকে ইংলিশের উপর তোমার 25 মার্কস, তোমার 25 মার্কস মানে অলমোস্ট 1/4 অফ ইউর অ্যাডমিশন টেস্ট, বিশাল মার্ক। এইটাকে তুমি কোনোভাবেই নেগলেক্ট করতে পারো না। এইটায় যদি তোমার একটা ভালো মার্ক, মোটামুটি একটা ডিসেন্ট মার্ক তুলতে হয় টপ মেডিকেল ক্র্যাক করার মতো, লাইক অ্যারাউন্ড 20 তো তুলতে হবে, সেই মার্কটা অ্যাচিভ করার জন্য এখন থেকে একটু একটু করে আগানো ছাড়া বিকল্প নেই। একদিনে জিকে ইংলিশ খুব পড়ে মনে রাখতে পারবে না। জিকে ইংলিশের ক্লাস যেদিন হবে, জিকে ইংলিশ তুমি স্পেসিফিক্যালি যেদিন রুটিনে রাখছো সেদিন পড়বা, ওইটা তো আছেই, বাট তাছাড়াও ওইটা বাদেও রেগুলার রুটিনে অল্প অল্প করে আধা ঘন্টা হইলো অ্যাটলিস্ট 30 মিনিটস হইলো, অ্যাটলিস্ট 30 মিনিটস হইলো জিকে ইংলিশটা রাখো, অ্যাটলিস্ট 1 আওয়ার রাখতে পারলে খুবই ভালো। এই জিনিসটা আমি হচ্ছে শুরুতে ফলো করতে পারিনি, আমি জিকে ইংলিশ হচ্ছে ওই যে যখন রুটিনে ছিল তখন পড়তাম, এছাড়া হচ্ছে পড়া হইতো না। জিকে ইংলিশ আমার মোটামুটি একটা দুর্বলতা রয়ে গেছিল, যেটা হচ্ছে যখন আমার সিলেবাস শেষের দিকে আসছে, মোটামুটি মেডিকেল অ্যাডমিশন টেস্টের আর 1.5-2 মাস বাকি, তখন আমি দেখি আমার সবকিছু মোটামুটি গুছা গেলো, জিকে ইংলিশ অবস্থা একদম মানে ধরাশায়ী লেভেলের খারাপ। তখন হচ্ছে আমি ডেইলি মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা করে দেওয়া শুরু করছিলাম, মোটামুটি 2 ঘন্টার মধ্যে জিকে ইংলিশে টাইম দিতাম। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে জিকে ইংলিশ টাইম দিতাম, এবং যেদিন জিকে পড়তাম ওই দিন শুধু জিকে 2 ঘন্টা জিকে পড়তাম, আর যখন 2 ঘন্টা ইংলিশের জন্য রাখতাম 2 ঘন্টা ইংলিশই পড়তাম। তো এইভাবে যখন আমি ফলো করা শুরু করছি এবং গ্যাপগুলো ফিল আপ করা শুরু করছি, এই রেগুলারিটির কারণে পরে হচ্ছে আলহামদুলিল্লাহ জিকে ইংলিশে আমার একটা ভালো মার্ক আসছে। বাট এই রেগুলারিটিটা তুমি যদি এখন থেকে শুরু করো, তাহলে ওই তোমার গ্যাপটাই ক্রিয়েট হবে না। এমনও তুমি এত কিছু ফলো করার পরও, সবকিছু আগানোর পরও, অ্যাজ এ হিউম্যান বিং বাই মিস্টেক কিছু কিছু গ্যাপ, কিছু কিছু লুপ হোলস ক্রিয়েট হবে, সেগুলো রিভিশন, মানুষ রিভিশন দেয় কেন, লুপ হোলগুলো ফিল আপ করার জন্য। তো তুমি এখন থেকে চেষ্টা করো যেন এই গ্যাপগুলা, এই লুপ হোলগুলা যথাসম্ভব কম থাকে। ঠিক আছে, সো এই জন্য বলবো অ্যাটলিস্ট 2 আওয়ার, 2 ঘন্টা নিজের জিকে ইংলিশের জন্য, 2 ঘন্টা রাখতে না পারার মতো 30 মিনিট থেকে 1 ঘন্টা রাখো। ঠিক আছে, আর আশা করি যা যা বলছি প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা যে কোনো জায়গাতেই থাকো না কেন, তোমরা হচ্ছে এই কয়েকটা জিনিস ফলো করে সেই জায়গা থেকে হচ্ছে বেস্ট আউটকাম নিয়ে আসতে পারো। আর যদি তোমরা আমাদের সাথে তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জার্নি একদম ফ্রেশলি কন্টিনিউ করতে চাও, যে একদম ফ্লোতে থেকে আমি আমার ফুল মেডিকেল অ্যাডমিশনের জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে শেষ করবা, তাহলে হচ্ছে তোমার জন্য আমাদের পক্ষ থেকে আছে হচ্ছে আলফা 6.1, আলফা 6.1 অলরেডি হচ্ছে কোর্সটা লঞ্চ হয়ে গেছে, এবং এখানে হচ্ছে তুমি যদি আগে কোনো প্রি মেডিকেলে নাও থেকে থাকো, তাও হচ্ছে তুমি আমাদের সাথে ফুল ফ্লেজে সুন্দরভাবে নিজের অ্যাডমিশন প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবা। ঠিক আছে, সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।